লেখিকা দেবযানী করের মনের অন্তরালে। কলেজে পড়াকালীন মনীষাকে দেখে অঞ্জনের পছন্দ হয়। তারপর আলাপ পরিচয় হতে হতে একসময় প্রেমালাপে পরিণত হয়। মনীষাকে চোখে হারায় অঞ্জন। কলেজে যতক্ষণ থাকে মনীষার সাথেই তার ওঠা বসা। ওদিকে মনীষাও অঞ্জনকে ভীষণই ভালোবেসে ফেলেছে। কোনো সময় কলেজে ক্লাসরুমে অঞ্জনকে অনেকক্ষণ ধরে দেখতে না পেলে মনটা যেন তার কেমন করতে থাকে। কলেজের বন্ধু বান্ধবীরা ওদেরকে খেপিয়ে মারে যখনই দুজনের মধ্যে এত গভীর প্রেম দেখতে থাকে। তাপসী বলে ওঠে, তোদের প্রেমটাকে না জানিস তো দেবদাসের প্রেমের মতো মনে হয়। অন্য দিক থেকে চৈতালি এক দুঃখের হাসি নিয়ে অভিযোগের সুরে করুণ মুখে বলে, এই শোন মনীষা, তোদের মধ্যে এরকম প্রেম দেখলে না আমার বড্ড হিংসা হয় রে। কারণ আমার প্রেমিকটা তো আমাকে এত ভালোবাসে না, চোখে হারানো তো দূরের কথা। অলিক সবসময় ওর নিজের কাজেরই গুরুত্ব দেয় বেশি আমার থেকে, অথচ দেখা হলে মুখে ভালোবাসার কথা যেন একেবারে উথলে ওঠে। সুতপা সাথে সাথে চৈতালিকে সায় দিয়ে ওঠে, যা বলেছিস, আমরা কি আর মনীষার মতন এত লাকি যে কলেজে আসতে একটু দেরি হলে বা না এলে আমাদের প্রেমিকরা অঞ্জনের মতন এরকম পাগলের মতন করতে থাকবে, এতটা চিন্তা করবে আমাদের জন্য? ওদেরই আরেক বন্ধু সঞ্জয় বেচারা এখনো কাউকে জোটাতে পারেনি। হা হা করে হাসতে থাকে ওদের কথা শুনে সে। শোন, এত মন খারাপ করিস না তোরা, আমাকে দেখ, আমি তো এইসব প্রেম মান অভিমানের একদমই বাইরে। ভালো হোক মন্দ হোক, তোদের মধ্যে তো তাও প্রেম ভালোবাসার আদান প্রদানটুকু হয়। আর আমাকে দেখ, কোনো ভালোবাসা আমার কাছে আসে না। দিব্যি আছি ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা করব নাকি? না বাবা না, তা আমার দ্বারা হবে না। সৌগত একটু খেঁচিয়ে উঠল মেয়েদের দিকে চেয়ে। মাইরি বলছি, তোরা মেয়েরা পারিসও বটে, সব কিছুতেই ঘ্যান ঘ্যান আর প্যান প্যান। আমি বুঝতে পারি না কিছুতেই। তোরা তোদের মতো থাক না রে, অন্যের ভেতরে কার কত প্রেম ভালোবাসা, অত হিসেব নিকেশের তোদের দরকারিটা বা কি বলতো? মনীষা চুপচাপ বসে ওদের কথাগুলি শুনে চলছিল আর মনে মনে ভীষণই প্রাউড ফিল করছিল। সত্যিই তো, আমাদের ভালোবাসার মধ্যে কতটা গভীরতা, কতটা বিশ্বাস নিয়ে আমরা একে অপরকে বেঁধে রেখেছি। দিন যেতে থাকে, ওদের ভালোবাসার গভীরতাও আরও বেড়ে চলতে থাকে। মনীষা কোনোদিন কোনো কারণে দেরি করে কলেজে আসলে পরে বা হঠাৎ করে না এলে অঞ্জনের অস্থিরতা ক্রমশ বাড়তে থাকে। সারাদিন রাত ঘরের বাইরে বা ভেতরে ওদের মধ্যে কথা হলেও মনীষা যদি কোনো কিছু বলতে ভুলে যায়, কেন তার কলেজে আসতে দেরি হচ্ছে বা কেন হঠাৎ করে আসতে পারল না সে কলেজে, এই সব ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে অঞ্জন মাঝে মধ্যে রিয়্যাক্ট করতে থাকে। প্রচণ্ড অভিমান দেখাতে থাকে সে। তুমি কেন সবসময় আমার ফোন ধরো না? সবসময় মেসেজের উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করো না? ব্যস্ত তো সকলেই থাকে, তবুও তো 1 সেকেন্ডের জন্য ফোনটা ধরে কি জানানো যায় না কোথায় আছো বা কেন আসতে পারছো না আজ কলেজে? প্রথম মনীষা প্রেমে পড়াকালীন অঞ্জনের এতটা কেয়ারিং ভাব তার প্রতি আর এই ধরনের কথাগুলি শুনতে খুবই ভালো লাগতো। কিন্তু দিনে দিনে অঞ্জন যেন বাচ্চাদের মতন এসব নিয়ে অবুঝ আবদার আর অদ্ভুত ব্যবহার করতে শুরু করলো। মনীষার কোনো কথাই সে শুনতে চাইতো না বা বিশ্বাস করতো না। মনীষা কতবার বলেছে, রাস্তাঘাটে আমি রিং হওয়ার সাথে সাথেই হুট করে ব্যাগ থেকে ফোন বার করে উত্তর দিয়ে উঠতে পারি না অঞ্জন, আমার অসুবিধে হয়। আর তাছাড়া কিছুক্ষণ বাদেই তো তুমি ফোন করে চলেছ, ফোন ধরতে না পারলে মেসেজ করে চলেছ। এই রকম পাগলামির কোনো মানে হয়? তুমিই বলো। মনীষার অভিমান কাটাতে অঞ্জন তাকে আড়ালে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে গেয়ে ওঠে, যখন তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে। মনীষা ঠোঁটের কোণায় লাজুক হাসি নিয়ে তাকায়, বলে, বাহ, এরপর বাথরুমে শাওয়ারে থাকলেও মোবাইলে রিং বাজার সাথে সাথে ধরতে হবে নাকি? আরে সে কথা বলছি না,
মানে বাইরে বেরোলে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কোথাও গেলে কেমন আড্ডা মারলে, কি কথা হলো, আর তার সাথে কিছু ফটো বা ভিডিও পাঠালে মেসেজ করে। ব্যাস এইটুকুই তো শুধু অনুরোধ করছি, আর কি কিছু চাইছি তোমার কাছে, বলো। আহা, আমার বুঝি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? গল্প আড্ডা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এসব না করে শুধু তোমার কথা ভেবে ভেবে এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ব? কেননা তুমি এখানে এন্ট্রি পাচ্ছ না বলে। অঞ্জন হাসল। কারণ তোমাকে ছাড়া আমি যে থাকতে পারি না প্রাণেশ্বরী, আর সেই জন্যই তো ফোনে বা মেসেজের মধ্যে দিয়ে তোমার ছোঁয়া আর ফটো ভিডিওর মধ্যে দিয়ে তোমাকে দেখে মনটাকে ভালো রাখতে চাই। এইটুকু দয়া তো তুমি আমাকে করতেই পারো মহারানী। কি করবে তো? মুখের হাসি কোনো রকমে চেপে বলে মনীষা। অবস্থা বুঝে ব্যবস্থা, ঠিক আছে, ভেবে দেখব। প্রচণ্ড খুশির আবেগে মনীষাকে দুহাতে জড়িয়ে ধরে অঞ্জন। দুজনেরই নানা পছন্দ অপছন্দের মধ্যে দিয়ে এইভাবে দিনগুলি হেসে খেলে চলে যেতে থাকে। কলেজের পাঠ চুকিয়ে ওরা দুজনেই ইউনিভার্সিটিতে আইটি নিয়ে পড়তে থাকে। মনীষার অঞ্জনের সব কিছুই ভালো লাগে, তবে বাইরের লোকের সামনে মনীষাকে নিয়ে অঞ্জনের লোক দেখানো ভালোবাসার বাড়াবাড়িটা একদমই পছন্দ হয় না তার। কতবার বলেছে অঞ্জনকে, ভালোবাসাটা যার যার নিজের মনের ভেতরের ব্যাপার, এটাকে ঢাক পিটিয়ে লোককে দেখিয়ে বলে বেড়ানোর কি দরকার? কিন্তু কোনো কথাই অঞ্জনের কানে যায় না। তারপর ধীরে ধীরে দিন দিনই মনীষা একটা জিনিস লক্ষ্য করতে লাগলো অঞ্জনের মধ্যে। যখনই মনীষা কোনো জানাশোনা ছেলে বন্ধু বা আগের চেনা জানা ছেলে মেয়ে মেশানো কোনো বন্ধু বান্ধবদের সাথে বসে গল্প করতে থাকে অঞ্জনের অনুপস্থিতিতে, অঞ্জন যেখানেই থাকুক না কেন জানতে পারলে ঠিক সেখানে এসে দাঁড়ায় সে। কাউকে চিনুক বা না চিনুক, এসে দিব্যি হাসি গল্প করতে থাকে। নিজেই নিজের পরিচয় দিয়ে ওঠে, আমার নাম অঞ্জন দত্ত। তারপরই মনীষাকে দেখিয়ে বলে, এই যে আমার একমাত্র ভালোবাসা, আমার বেটার হাফ, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। অঞ্জনকে যারা একেবারেই চেনে না তারা অবাক হয়ে বোকা বোকা এক মুখ নিয়ে চেয়ে হ্যালো বলে হাত মেলায় অঞ্জনের সাথে। ওদের মধ্যে কেউ কেউ মনীষার দিকে চেয়ে হেসে টিপ্পনি কেটে বলে, কিরে মনীষা, তুই এতদিন আমাদের কিছু বলিসনি তো? উনি তো নিজেই যেচে আলাপ করতে এসেছেন এখানে তোকে দেখতে পেয়ে। সকলেই একসঙ্গে জোরে হেসে উঠল। অঞ্জনের ওপর সেদিন মনীষার প্রচণ্ড রাগ হচ্ছিল। নিজেকে কেউ এভাবে ছোট করে অচেনা লোকজনের সাথে যেচে আলাপ করতে আসে। চুপচাপ কোনো রকমে মুখ বুজে সেদিনের ব্যাপারটাকে মেনে নিলেও আবারও রাস্তাঘাটে অচেনা লোকজনের সাথে একটু আলাপ হতে না হতেই অঞ্জনের লোক দেখানো অতিরিক্ত ভালোবাসার বহর দেখে মনীষা প্রচণ্ড অপমানিত হয়ে রাগে ফেটে পড়ে বলেই উঠেছিল, চেনা নেই শোনা নেই, এভাবে হঠাৎ করে নিজেদের পরিচয় দিয়ে অন্যের চোখে নিজেকে তুমি ছোট তো করছোই, আর আমাকেও তার সাথে ছোট করছো। আমার অনেক পুরনো বন্ধু বান্ধবদের তুমি তো চেনোই না, তবুও কেন যেচে আলাপ করতে আসো? আর সবাইকে সব কথা বলতে হবে এরও তো কোনো মানে নেই। কই, আমি তো যাই না হ্যাংলার মতন তোমার বন্ধুদের সাথে যেচে গিয়ে কথা বলতে। মনীষাকে এভাবে হঠাৎ করে রাখতে দেখে অঞ্জন নিজের রাগটাকে গিলে ফেলে অভিনয়ের সুরে হেসে বলল, আরে 2 দিন বাদে আমাদের বিয়ে হবে, তোমার বন্ধু বান্ধবদের সাথে আলাপ পরিচয় করব না? মেয়েরা অনেক কিছু পারে না লজ্জায়, যেটা ছেলেরা পারে করতে। এতে এত রেগে যাওয়ার কি আছে ডার্লিং, মেক ইট ইজি। এভাবে কিছুদিন পরপরই মান অভিমানের মধ্যে দিয়ে দিন গড়িয়ে চলতে লাগলো। কয়েক বছর বাদেই ইউনিভার্সিটি পেরিয়ে চাকরিতে ঢুকলো ওরা, দুজনেই দুটো আলাদা আলাদা আইটি কোম্পানিতে। এর মাসখানেকের মধ্যেই মনীষা আর অঞ্জনের বিয়ের সানাই বেজে উঠল। বিয়ের পরপরই দার্জিলিংয়ে গিয়ে হানিমুনও করে এলো ওরা দুজনে মিলে। বিয়ের প্রথম বেশ কিছুদিন ভালোই চলছিল। তারপরে মনীষা লক্ষ্য করতে লাগলো অঞ্জন যখন তখন অফিসে রিং করে বসছে ফালতু গল্প করবার জন্য।
পরে কথা বলছি বললেও শুনতো না অঞ্জন। সেই আগের মতন মেসেজের পর মেসেজ পাঠিয়ে চলতো, নয়তো পর পর রিং করে চলতো। অফিসের অন্য লোকেদের ডিস্টারবেন্সের কথা ভেবে মনীষা তাই তার ফোনটাকে অফিসে ঢোকার আগে মিউট করে রাখত। অনেকবার অঞ্জনকে সে বলেছে, বুঝিয়েছে যে অফিসে কাজ করার সময় ফোনে কেউ কথা বলে না, যদি না কোনো আর্জেন্ট মেসেজ আসে, আর এটাই ওদের অফিসের নিয়ম। তাই মিউটে দিয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া লাঞ্চ আওয়ারে তো তোমার সাথে আমার রোজই কথা হয়, আর বাড়িতে তো দেখা সাক্ষাৎ সবই হয়। তোমার এই বদ অভ্যেসটাকে পাল্টাও অঞ্জন। মনীষার কথায় অঞ্জনের ইগোতে ঘা লাগে। অসন্তুষ্ট ভাব নিয়ে গম্ভীর মুখে বলে ওঠে, মনে হয় তুমি শুধু একমাত্র অফিসে কাজ করো আর আমি কিছু করি না, তাই না? আমি তো বলিনি তুমি করো না, তবে অফিসের কাজের চাপ হয়তো তোমার তেমন নেই, বা তোমাদের কোম্পানিতে এইসব নিয়ম কানুন কেউ মেনটেন করে না। তার ওপর তোমাদের বসও খুব ভালো বলতে হবে তাহলে। মনীষার হেসে হেসে টোন্ট করে টিপ্পনি কাটা দেখে অঞ্জন এবারে রাগে ফেটে পড়ে। তুমি এক্স্যাক্টলি কি মিন করতে চাইছো বলো তো? আর তুমি কি কাজ করো সবই আমার জানা আছে। ওই তো কলেজ লাইফ থেকে দেখে আসছি, বন্ধু বান্ধবদের সাথে, বিশেষ করে পুরুষ বন্ধুদের সাথে আড্ডা মারাটাই তোমার একটা মহান কাজ ছিল। আর এখন অফিসের বস থেকে শুরু করে পুরুষ কলিগদের সাথে বসে বসে হাসি ঠাট্টা আড্ডা মারা, এটাই তোমার কাছে এখন সবচেয়ে বড় কাজের চাপ বলে আমার মনে হচ্ছে। আমার থেকেও তোমার অফিসের বস আর কলিগদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতে, আড্ডা মারতে তোমার খুব ভালোই লাগে, তাই না? কুৎসিত কথাগুলো আর শুনতে পারে না মনীষা, চেঁচিয়ে ওঠে, শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমার মতন এত নোংরা সন্দেহবাতিক লোকের সাথে আমার থাকতেও আজকাল ঘেন্না লাগে। কি বললে? আমি নোংরা সন্দেহবাতিক মানুষ? আমার সাথে থাকতে তোমার ঘেন্না লাগে? দৌড়ে গিয়ে মনীষাকে সজোরে এক চড় কষায় গালে অঞ্জন। তারপর চুলের মুঠি ধরে টানতে টানতে জোরে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় সে মনীষাকে। মনীষা উফ লাগছে বলে মেঝেতে জোরে পড়ে গিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। অঞ্জন তখনও রাগে অতি নোংরা ভাষায় মনীষাকে গালাগালি করতে করতে শুতে চলে যায়। একটু বাদে মনীষা কোনো রকমে উঠে কিছু না খেয়ে দেই অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ে। মনীষা তখন প্রেগনেন্ট, পেটে তার 5 মাসের বাচ্চা। সব জেনে শুনে অঞ্জন তাকে দিনের পর দিন মেন্টালি আর ফিজিক্যালি টর্চার করে চলে। ক্রমাগত মনীষাকে ভয় দেখিয়ে চলে সে, আর অফিস যেতে হবে না তোমাকে, এখন থেকে মেটারনিটি লিভ না নিলে বাচ্চার যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তখন ছেড়ে কথা বলবো না। অঞ্জনের থেকে এভাবে যখন তখন অকথ্য ভাষায় গালাগালি, ভয় দেখানো আর মার খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে মনীষার। সে আর অঞ্জনকে এখন ভয় পায় না, তীব্র প্রতিবাদ করে ওঠে, আমি যতদিন পারবো কাজ করে যাব। যখন ডাক্তার বুঝবে আর আমি বুঝবো তখনই আমি ছুটির জন্য অ্যাপ্লাই করব। বাচ্চাটা তো আমার গর্ভে রয়েছে, সেটা নিশ্চয়ই তোমার থেকে আমি ভালো বুঝবো। আর আমার ওপর তোমার এই জঘন্য অত্যাচারের জন্য বাচ্চাটার যদি কোনো রকম ক্ষতি হয় আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, সাথে সাথে পুলিশে খবর দেব। আমিও ওয়ার্নিং দিয়ে রাখছি তোমাকে শেষবারের মতন। আঙুল তুলে কথাগুলি বলে সেখান থেকে চলে যায় মনীষা। এরপর থেকে অঞ্জন বাড়িতে ফিরেই মদের গ্লাস নিয়ে বসে। অভ্যেসবশত মনীষার অফিসের রিসেপশনে ফোন করে করে খবর নিতে থাকে বারে বারে মনীষার ব্যাপারে। বাড়িতে ফিরতে মনীষার একটু দেরি হতে থাকলেই 9.5 মাসের মাথায় মনীষার একটা পুত্র সন্তান জন্মালো। ওরা দুজনে মিলে নাম রাখলো বাপ্পাদিত্য আর ডাকনাম বিল্টু। দেখতে দেখতে প্রায় 1 বছর হতে চলল।
মনীষার মেটারনিটি লিভ কাটিয়ে উঠে আবার চাকরিতে জয়েন করলো বিল্টুকে একটা বাড়ির কাছেই ক্রেসে দিয়ে। প্রথম মনীষা অফিসে যাওয়ার পথে দিয়ে যেত, আর অঞ্জন তার অফিস থেকে ফেরার পথে তুলে নিত তাকে। অঞ্জন বেশিরভাগ দিনই মনীষাকে ঘরে ফিরতে না ফিরতেই বলে উঠত, রোজই কি তোমার জরুরি মিটিং থাকে বসের সাথে, নাকি এই অবস্থাতেও ফুর্তি করতে ভালো লাগে তোমার বাড়িতে এতটুকু বাচ্চাকে ফেলে রেখে? বিল্টুর দেখাশোনার জন্য নানি রাখা হয়েছে, তোমাকে তো দেখতে হয় না। মনীষার কথায় গ্লাসে ড্রিঙ্কস ঢালতে ঢালতে ব্যঙ্গ করে ওঠে অঞ্জন। হেসে বলে, বাহ চমৎকার, মায়ের বদলে নানি মানুষ করবে ছেলেকে। মনীষা অঞ্জনের কথায় কোনো রকম পাত্তা না দিয়েই বিল্টুকে নিয়ে খাওয়াতে বসে। মনীষার কাজের চাপ দিন দিনই বাড়তে থাকায় বাড়ি ফিরতে ফিরতে মাঝে মধ্যে একাধ দিন একটু রাত হয়ে যায় তার। যদিও রান্নার মহিলাটা রোজ বিকেল 5টা সাড়ে 5টার মধ্যে এসে রান্না করে দিয়ে যায়। ওদিকে নানির কাছে একটা চাবি থাকে, সে ক্রেস থেকে বুলটিকে নিয়ে 4টে নাগাদ রোজ বাড়ি ফেরে। অঞ্জন বাড়ি ফিরেই মনীষার দেরি হওয়া দেখে রাগে ফুঁসতে থাকে। তারপর থেকে রোজই মনীষাকে ফোনে অফিসে সেই আবারও আগের মতন ফোন করে চলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য। বিল্টুর কথা ভেবে মনীষা ফোনটাকে আস্তে করে অন করে রাখে অফিসে, আর মাঝে মধ্যে নানিকে জিজ্ঞেস করে খবর নেয় বিল্টুর। অঞ্জনের ফোন বা মেসেজ দেখলে ইগনোর করে যায়। শুধুমাত্র লাঞ্চ আওয়ারে সামান্য টুকটাক কাজের কথা বলে ছেড়ে দেয় সে। নানি বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত বিল্টুকে দেখাশোনা করে ঘুম পাড়িয়ে তারপর বাড়ি ফেরে। এর মধ্যে কোনো দিন মনীষা আগে এসে গেলেই নানি তার বাড়ি ফিরে যায়। অফিসে মনীষার পরপর প্রমোশন, জরুরি মিটিং, কাজের চাপে বেশিরভাগ দিনই তার দেরি করে বাড়ি ফেরা, সবকিছু মিলিয়ে মনীষার প্রতি অঞ্জনের আক্রোশ দিনকে দিনই বেড়ে চলতে থাকে। মনীষার অফিসের রিসেপশনে যখন তখন ফোন করে মনীষার কথা জানতে চায় সে আড়ালে। মনীষা কোথায় আছে, কি করছে, ওর কি মিটিং চলছে এখন, নাকি বসের ঘরে বসে কথা বলছে? হাজবেন্ডের এত কিউরিওসিটি দেখে রিসেপশনিস্ট মেয়েটি মনীষাকে সব খবর জানায়। মনীষা চুপচাপ শুনে যায়, মুখে শুধু বলে, বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তো তাই আমার হাজবেন্ড খুব চিন্তা করে। বিল্টুর যখন 1.5 বছর বয়স তখন হঠাৎই একদিন অঞ্জন মনীষার রাখা নানিকে ছাড়িয়ে দেয়, আর তারপরই মনীষার অফিসের রিসেপশনে ফোন করে জানায়, মনীষাকে এক্ষুনি খবরটা দিন তো, সে যেখানেই থাকুক। ও ফোন ধরছে না, আমার সুইচ অফ করে রেখেছে। ছেলে বিল্টু খুব কান্নাকাটি করছে, নানি আসেনি আজ। বিল্টুকে সামলানো যাচ্ছে না, মনীষাকে এক্ষুনি বাড়িতে চলে আসতে বলুন, ছেলের যদি ভালো চায় সে। রিসেপশনিস্টের কাছ থেকে খবর পেয়ে মনীষা নানিকে ফোন করে জানতে পারে যে তাকে অঞ্জন টাকা পয়সা দিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছে আর আসতে একদম বারণ করেছে, তাই সে বাড়ি ফিরে এসেছে। মনীষার মাথায় আগুন জ্বলতে থাকে। বাড়িতে ছুটে আসে সে। বাইরে জানলা দিয়ে দেখে বিল্টু নিজের মনে মেঝেতে বসে একটা টয় কার নিয়ে আপন মনে খেলে চলেছে, আর অঞ্জন সোফায় বসে বসে মদ গিলছে। মনীষা চাবি দিয়ে দরজা খুলেই রাগে ফেটে পড়ে। অঞ্জনকে ভ্রু কুঁচকে গম্ভীর মুখে জিজ্ঞাসা করে ওঠে, বিল্টু নাকি খুব কান্নাকাটি করছে, আর নানি কোথায়? অঞ্জন গ্লাসে আরও ড্রিঙ্কস ঢালতে ঢালতে গম্ভীর মুখে বলল, নিজের মা থাকতে আর কতদিন নানি বিল্টুকে দেখাশোনা করবে? ছেলেকে ফেলে রেখে দিনের পর দিন বেশ্যাগিরি করে চলেছ, রাত করে বাড়ি ফিরছ, আবার বড় বড় কথা। মাতাল অবস্থায় অঞ্জনের নোংরা ভাষার কথাগুলো আর সহ্য করতে পারছিল না মনীষা। ঝলসে উঠল নিমেষের মধ্যে। সন্দেহবাতিক রোগগ্রস্ত বদ্ধ পাগল একটা তুমি। না পারো নিজের চাকরিটা ঠিক মতো করতে, আর না পারো একটা বাচ্চাকে সামলাতে। কি গুণ আছে তোমার? আমি আমার টাকায় নানিকে রেখেছি, তাকে ছাড়িয়ে দেওয়ার মতো এত সাহস হলো কি করে তোমার? আগে যদি একটু টের পেতাম তোমার মতন একটা সন্দেহবাতিক পাগলকে আমি বিয়ে করতে চলেছি, তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। অঞ্জন,
রক্তবর্ণ চোখ নিয়ে মনীষার দিকে এগিয়ে এলো, টলতে টলতে আর বলতে বলতে, আজ তোকে মেরেই ফেলবো বলেই দুহাতে দিয়ে মনীষার গলাটা ধরতে যেতেই পেছন থেকে 1.5 বছরের ছোট্ট বিল্টু কেঁদে উঠল জোরে মাকে ধরে। সাথে সাথে পুলিশের লোক এসে ঘরে ঢুকলো। অঞ্জন ভয়ে পেয়ে দূরে ছিটকে সরে দাঁড়ালো। অফিস থেকে ফেরার পথেই পুলিশকে খবর দিয়ে এসেছিল মনীষা আজ। ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগে অঞ্জনকে হাত কড়া পরিয়ে পুলিশ উঠিয়ে নিয়ে চলে গেল। এতদিন ধরে অনেক অপমান, নোংরা ভাষায় গালাগালি থেকে শুরু করে গায়ে যখন তখন হাত তোলা সব মুখ বুজে সহ্য করে গিয়েছিল মনীষা যবে থেকে বিল্টু তার শরীরে এসেছে। শুধুমাত্র বিল্টুর কথা ভেবে, কিন্তু আর নয়। বিল্টু এখন একটু একটু করে বুঝতে শিখছে সে যাতে তার বাবার মতন হতে না পারে, তাই সব কিছু বুঝে ওঠার আগেই মনীষা তার বাবার পরিচয়টুকু আজ মুছে ফেলে দিতে বাধ্য হয়েছে চিরকালের মতন, অঞ্জনকে পুলিশের হাতে তুলে দিয়ে। এর কয়েকদিনের মধ্যেই মনীষা ছেলে বিল্টুকে নিয়ে সিঙ্গাপুরে ওই কোম্পানি থেকে ট্রান্সফার নিয়ে আরেকটা কোম্পানিতে এসে জয়েন করেছে। অঞ্জন বেশ কিছুদিন জেলে কাটিয়ে বাড়িতে ফিরে এসে দেখে বাইরে দরজায় তালা ঝুলছে। তালা ভেঙে ভেতরে গিয়ে দেখে কেউ নেই বাড়িতে, শুধু টেবিলের ওপর একটা চিঠি পড়ে রয়েছে। ওদের বিয়ের পরে তোলা কাঁচ ভাঙা একটা ফটো ফ্রেম দিয়ে চাপা দেওয়া। চিঠিটা খুলে দেখল অঞ্জন, শুধুমাত্র 2 লাইন লেখা, বিল্টুকে আমি চাই না তোমার মতন করে মানুষ করতে, সবচাইতে যে বড় ভুলটা আমি তোমাকে বিয়ে করেছি। মনীষা। রাগে উন্মাদের মতন ছুটে যায় মনীষার বাপের বাড়িতে। গিয়ে দেখে সেখানে অন্য লোকজন বসবাস করছে। বাড়িটা বিক্রি হয়ে গেছে। মনীষার অফিস থেকে শুরু করে তার যাবতীয় বন্ধু বান্ধব সকলের কাছে নানাভাবে খোঁজ নিয়েও সে জানতে পারে না মনীষা ছেলেকে নিয়ে কোথায় চলে গেছে। সিঙ্গাপুরে মনীষা বিল্টুকে নিয়ে ভালোই আছে, সাথে তার বাবা মাকেও সঙ্গে করে নিয়ে চলে এসেছে সে। মনীষা জানত অঞ্জন জেল থেকে বেরিয়েই তাকে দেখতে না পেয়ে তার বয়স্ক বাবা মার ওপর হামলা করবে। দাদু দিদার আর মায়ের স্নেহ ভালোবাসা আর আদরে আহ্লাদে বিল্টু দিনে দিনে বড় হয়ে উঠতে লাগলো। 12 ক্লাসে ভীষণ ভালো রেজাল্ট করলো বিল্টু, আর তারপর দিল্লি ইউনিভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়তে শুরু করলো সে। বরাবরই বিল্টুর সাইকোলজি নিয়ে পড়ার খুব ঝোঁক ছিল। মানুষের মনের আনাচে কানাচে অবাস্তব নানান ধরনের চিন্তাধারা কখন কিভাবে একটু একটু করে গড়ে উঠতে থাকে, আর সেই চিন্তাধারা ধীরে ধীরে মনকে গ্রাস করে মনকে ক্রমাগত অবশ, অচেনা, গতিহীন, উদ্বেগ আর হতাশায় পরিণত করতে করতে একসময় পুরোপুরি অন্ধকারের পথে ঠেলে দেয়। মানুষ তখন আর নিজের মধ্যে থাকে না। মানুষ তখন একরকম মরিয়া হয়ে ওঠে। ভয়ঙ্কর আতঙ্ক আর হতাশার চাপে পড়ে বাধ্য হয় খারাপ নেশায় মেতে উঠতে, খারাপ কাজ করতে অথবা নিজেকে মৃত্যুর পথে ঠেলে দিতে। এই মানসিক চাপ শুধুমাত্র মনকেই নয়, শরীর মন একসাথে দুটোকেই শেষ করে দিতে থাকে। আর অসুখের জন্য দায়ী থাকে দৈনন্দিন জীবনের পারিপার্শ্বিক নানা ঘটনা, যার বেড়াজালে মানুষ আটকে পড়ে। 2-3 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন শেষ করে উঠতে না উঠতেই এই সাইকোলজির ওপরে পোস্ট গ্র্যাজুয়েশন করতে বিল্টু ইউকে চলে যায়। বিল্টু যখন বছর 5-এর, তখন মনীষা সিঙ্গাপুরে চাকরি করাকালীন অফিসেরই এক কলিগকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করে। মনীষার বাবা মাও এতে খুব খুশি হয়। প্রতীশ সেনগুপ্তর বাবা বাঙালি আর মা গুজরাটি, তবে ভীষণ ভালো পরিবার। প্রতীশের আরেক বোন থাকে ইউরোপে, পরিষ্কার বাংলা বলতে পারে প্রতীশ। তার ব্যবহারও খুব অমায়িক আর ভদ্র। চাকরি করাকালীন দুজনেই দুজনের প্রতি আসক্ত হয় এবং তারপরই বিয়েটা করে। বিল্টুকে প্রতীশ ভীষণই ভালোবাসে। অন্যদিকে বিল্টুও প্রতীশকে ছোট থেকেই বাবাই বলে ডাকতে থাকে। যত আবদার গল্প সব তার বাবাইয়ের সাথে। কিন্তু বড় হয়ে দিল্লিতে পড়তে গিয়ে তারপর ইউকেতে চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই মনীষার মা ও বাবা পরপর বার্ধক্যজনিত রোগে এই পৃথিবী ছেড়ে চলে যান। আর তারপর থেকে বাড়িটা মনীষার কাছে বড্ড ফাঁকা ফাঁকা লাগতে থাকে। বড় ইচ্ছে ছিল মনীষার বাবা মায়ের বিল্টুর বিয়েটা দেখে যাওয়ার,
কিন্তু বিল্টুর সাথে তাদের যে আর দেখা হবে না কোনোদিনও, এটা বিল্টুও ভেবে উঠতে পারেনি। বিল্টু বনাম ডক্টর বাপ্পাদিত্য ইউকেতে এক হসপিটালে সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে। বেশ নামডাকও হয়েছে তার। সেখানেরই এক সাদা মেয়ে গাইনোকোলজিস্ট ডক্টর জেসমিনকে ভালোবেসে বিয়ে করে সুখে সংসার করে। আর তার বছর তিনেকের ভেতরে তাদের 2টি কন্যা সন্তানও হয়। মনীষা আর প্রতীশ ইউরোপে মাঝে মধ্যে গিয়ে ঘুরে আসে। বিল্টু আর প্রতীশের বোন তানিয়ার সাথেও দেখা করে আসে তারা। নাতনিদের নিয়ে সময় কেটে যায় ওদের ভালোই। দেখতে দেখতে প্রায় 50 বছরে পা রাখতে চলল মনীষা আর প্রতীশ ওদের বিয়ের পর থেকে। মনীষা সদ্য রিটায়ার করেছে, প্রতীশ এখনও কাজ করে চলেছে। হঠাৎই বিল্টু ঠিক করল মা আর বাবাইয়ের যথেষ্ট বয়স হতে চলেছে, এবারে ওদের কাছে ফিরে গেলেই হয় সপরিবারে। জেসমিনেরও সিঙ্গাপুর খুব ভালো লেগেছে, তাই মা বাবাইকে না জানিয়ে একেবারে সব গুটিয়ে ইউরোপ থেকে সিঙ্গাপুর ফিরে এলো ওরা বিশাল এক সারপ্রাইজ দিতে মা আর বাবাইয়ের 50 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারিতে। মনীষা আর প্রতীশ নাতনিদের কাছে পেয়ে খুব খুশি হলো। প্রতীশও খুব তাড়াতাড়ি রিটায়ার করে ফেলল। নাতনিদের নিয়ে সময় কেটে যেত ওদের হেসে খেলে। বিল্টু আর জেসমিন দুজনেই সিঙ্গাপুর হসপিটালে ঢুকে প্র্যাকটিস করতে শুরু করে দিল। কিন্তু বিল্টুকে হঠাৎই কলকাতায় এক বড় প্রাইভেট হসপিটালে 2 বছরের জন্য কন্ট্রাক্টে যেতে হয়েছিল। সাইকোলজিস্ট ডক্টর বাপ্পাদিত্য সেখানে জয়েন করার 1 সপ্তাহ পর হসপিটালে ভিজিট করতে গিয়ে একটা বৃদ্ধ পেশেন্টকে দেখে একটু চমকে উঠল। সারা মাথায় এলোমেলো সাদা চুল আর মুখ ভর্তি সাদা গোঁফ দাড়ি। একটা খাতার পেন্সিল দিয়ে সারা খাতাময় শুধু নারী পুরুষের ছবি এঁকে চলেছে মনোযোগ দিয়ে। আর তারপরই মেয়েদের ছবিগুলি কোথাও ক্রস করে কাটছে, আবার কোথাও সার্কেল করে করে রাখছে মেয়েদের ছবিগুলোকে। পরপর পাতা উল্টে উল্টে সেই একই কাজ করে চলেছে মনোযোগ দিয়ে। ভদ্রলোকের আকার হাত তো ভালোই, তবে এটা কি করে চলেছেন তিনি? মেয়েদের কেন এভাবে কাটছেন বা গোল খাঁচায় বন্দি করে রাখছেন? সন্দেহ মনে জাগতেই সাইকোলজিস্ট স্পেশালিস্ট ডক্টর বাপ্পাদিত্য ওই পেশেন্টকে হাসপাতালে তার নিজের চেম্বারে নিয়ে আসতে বলল সেখানেরই 2জন বয়কে। বয়স্ক লোকটিকে বাপ্পাদিত্যের সামনে আনার পর বয়স্কটি বাপ্পাদিত্যের দিকে হা করে বেশ কিছুক্ষণ চেয়ে রইলেন। ওনাকে বসতে বলে জিজ্ঞাসা করে উঠল বাপ্পাদিত্য, আপনি এসব কার ছবি এঁকে চলেছেন? আর শুধুমাত্র মেয়েদের ছবি কেটে দিচ্ছেন কেন? লোকটি প্রথমে হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল, পরক্ষণেই গম্ভীর মুখে বলে উঠল, মেয়েদের আমি সহ্য করতে পারি না। মেয়েরা পুরুষ মানুষদের ঠকায়। তারপরই আস্তে গলায় ফিসফিস করে বলল, ওরা অন্য পুরুষদের সাথে রাত কাটায় জানেন? ওরা মিথ্যেবাদী, মিথ্যেবাদী, মিথ্যেবাদী। ডান হাত দিয়ে টেবিলের ওপর জোরে জোরে ঘুষি মেরে বলে চলল লোকটি। পাশে দাঁড়ানো 2টো ছেলে ওনার হাত চেপে ধরল। বাপ্পাদিত্য জোরে একটু ধমকে উঠল ওনাকে, আপনি চুপ করে বসুন আগে। বাপ্পাদিত্যের কথায় বয়স্ক লোকটি হঠাৎই খুব ভয় পেয়ে চুপ করে গেল। এরপরই 2জন বয়কে ওনার হাত পা চেন দিয়ে বেঁধে রেখে সেখান থেকে চলে যেতে বলল বাপ্পাদিত্য, ওদেরকে দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে। ছেলে দুটি চলে যেতেই বাপ্পাদিত্য ওনাকে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে যেতে লাগল। পরপর কটা দিন ওনার কাছ থেকে এলোমেলো উত্তর পাওয়ার পর ডক্টর বাপ্পাদিত্য সব বুঝে নিয়ে প্রায় 1 মাস ধরে ওনাকে নানাভাবে বুঝিয়ে শুনিয়ে কাউন্সেলিংয়ের পর কাউন্সেলিং করে যেতে লাগল। 1 মাস ধরে একটানা কাউন্সেলিং করার পর উনি ধীরে ধীরে ভালো হয়ে উঠতে লাগলেন। একদিন বাপ্পাদিত্য একটু দেরি করে চেম্বারে আসতে বয়স্ক ভদ্রলোক অভিমানের সুরে বলে উঠলেন, তুমি আমার আর ছেলে থাকলে পরে ছেলের বয়সী হতে। কি সুন্দর করে তুমি কথা বলো, কত সহজভাবে মনের জটিলতাগুলোকে তুমি সরিয়ে দিতে পারো, মনকে ভালো করে তুলতে পারো। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। এই যে তুমি আজকে দেরি করে আমার কাছে এসেছো,
আমার মনটা কেমন ছটফট করছিল তোমাকে দেখতে না পেয়ে। তুমি বড় ভালো। বাপ্পাদিত্য হাসল, বলল, আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের রেকর্ডগুলো সব আমার কাছে আছে। এখন কি মনে হয় মেয়েরা সব ভালো না খারাপ? বৃদ্ধ চোখ মুছতে মুছতে বলে, মেয়েরা সবাই ভালো। ওরা যাকে ভালোবাসে প্রাণ দিয়ে ভালোবাসে, আর এই ভালোবাসার আঘাত সহ্য করতে না পারলে ওরা মনে মনে ভীষণই কষ্ট পায়। আমি কত মেয়েকে কষ্ট দিয়েছি সন্দেহ করে করে। তুমি আজ আমাকে সে নোংরা সন্দেহবাতিক রোগটা থেকে উদ্ধার করেছ। জানো, কে যেন আমাকে এই কথাটা একদিন বলেছিল, আমি নোংরা মনের সন্দেহবাতিক লোক। আগে জানলে সে আমাকে নাকি বিয়েই করতো না। অথচ কত ভালোবাসতাম আমরা দুজন দুজনকে একসময়। গত বছর ব্রেন ক্যান্সারে ভুগে প্রতীশ সকলকে ফেলে এই পৃথিবী ছেড়ে চলে যায়। আজ আবার প্রতীশের বাৎসরিক কাজ বাড়িতে আয়োজন করা হয়েছে। খুব ঘনিষ্ঠ কয়েকজনকে বলা হয়েছে। প্রতীশ চলে যাওয়ার পর থেকে মনীষা বড্ড একা হয়ে পড়েছে, খুব কেঁদেছিল। আসল ভালোবাসার মানুষটা যে তাকে ফেলে অনেক দূরে চলে গেছে। প্রতীশের ফ্রেমে বাঁধানো বড় করে ফটোটার সামনে বসে রয়েছে সাদা শাড়ি পরে, মাথায় সাদা কালোয় মেশানো চুলে বাঁধা ছোট একটি হাত খোপা আর চোখে চশমা। প্রতীশের দিকে এক দৃষ্টে চেয়ে আছে সে। পেছন থেকে ডেকে উঠল ছেলে বিল্টু, মা, একজন নতুন অতিথিকে আজ নিয়ে এসেছি বাবাইয়ের বাৎসরিক কাজের দিনটাতে। মাথা ঘুরিয়ে চেয়ে দেখল মনীষা, ভীষণ জোরে চমকে উঠল। কে এই বৃদ্ধটি? মাথা ভর্তি সাদা চুল আর গাল ভর্তি সাদা দাড়ি। কে? বড্ড চেনা চেনা লাগছে। আগ বাড়িয়ে বয়স্ক লোকটি আর একটু কাছে এগিয়ে এলো, জোর হাত করে নমস্কার জানিয়ে বলল, আমার নাম অঞ্জন দত্ত। এই আপনার ছেলে আমাকে আজ সুস্থ করে ওর বাবার কাজে আমাকে নিয়ে এসেছে। আমি বেশিক্ষণ বসবো না। জীবনে আমি অনেক পাপ করেছি বুঝলেন। সেই পাপের বোঝা কমাতে আজ একটি আশ্রমে ফিরে যাব, বাকি জীবনটা সেখানে কাটাবো ভেবে রেখেছি। মনীষা এতক্ষণে চিনে উঠতে পারল বয়স্ক লোকটাকে। আস্তে করে বলল, আপনি বসুন ওই চেয়ারে। আজ আমার স্বামীর বাৎসরিক কাজ, তাই একটু জল মিষ্টি খেয়ে যাবেন। মনীষাকে এক দেখাতে চিনতে পেরেও না চেনার ভান করে অঞ্জন বলল, আপনার ছেলেটি খুব খুব ভালো ছেলে, আমাকে কত বড় একটা রোগের হাত থেকে বাঁচিয়েছে। বাপ্পাদিত্য একটা প্লেটে সামান্য মিষ্টি আর কাচের গ্লাসে জল এনে ওনার সামনে একটা টুলের ওপর রাখল। ওর মধ্যে থেকে অতি কষ্টে দুটো মিষ্টি আর একটু জল খেয়ে উঠে দাঁড়ালেন বৃদ্ধটি। প্রতীশের ফটোর দিকে চেয়ে বলে উঠলেন বাপ্পাদিত্যকে, তোমার বাবা মানুষটা মনে হয় খুব ভালো ছিলেন। ওনার চেহারার মধ্যে দিয়েই সেই পবিত্র একটা বিনয়ী ভাব ফুটে উঠেছে। মাটিতে বসে ঝুঁকে পড়ে প্রণাম করল অঞ্জন দত্ত রজনীগন্ধার মালা পরানো প্রতীশের ফটোটাকে। তারপরই উঠে দাঁড়িয়ে মনীষা, বাপ্পাদিত্য ও তার পাশে দাঁড়ানো পরিচয় হতেই শাড়ি পরা শ্বেতবর্ণা সুন্দরী ছেলের বউ জেসমিনের দিকে চেয়ে বললেন, আচ্ছা আজ চলি তাহলে, ভালো থাকবেন, খুব সুখে থাকবেন সকলে। ঈশ্বরের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করি। অঞ্জন দত্ত তার কাঁধের ঝোলা ব্যাগটাকে আবারও কাঁধে চাপিয়ে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন। পেছন থেকে নির্বাক মনীষার দু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে চলেছে। জীবনের প্রথম ভালোবাসা আর দ্বিতীয় ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে বিল্টু এসে দুহাতে মাকে জড়িয়ে ধরতেই জোরে হাউ হাউ করে কেঁদে উঠল মনীষা বিল্টুর বুকে মাথা রেখে। আজ যেন বলতে গিয়েও বলতে পারছে না সে কিছুতেই ছেলে বিল্টুকে, যে চলে যাচ্ছে বিল্টু, সে যে তোর আসল বাবা রে, আমাদের প্রথম ভালোবাসার সন্তান যে তুই। মনীষার চোখের জলের ভাষাটুকু শুধু মনীষার মধ্যেই রয়ে গেল, কেউ আর তা টের পেল না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।